চুমুকে। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট CM আমিনুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই আপনি একটু পড়াশোনা সেক্টর নিয়ে, যে পড়াশোনা কোথা থেকে হয়েছে, কোথা থেকে ল কমপ্লিট করেছেন এবং পড়াশোনার যে জার্নিটা ছিল সেটি কেমন ছিল? পড়াশোনা করেছি আসলে ইংল্যান্ডের দুইটা ইউনিভার্সিটি থেকে। একটি হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডন, আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ডার্বি। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি আমার LLB কমপ্লিট করেছি, অ্যান্ড দেন ইউনিভার্সিটি অফ ডার্বি থেকে আমি আমার LLM কমপ্লিট করেছি। আচ্ছা, সো ল নিয়ে পড়াশোনার যে স্বপ্নটা বা ইচ্ছেটা, এটা কি ফ্যামিলি থেকে নাকি নিজের থেকে যে না আমি লয়ার হব? When I was in class 9, in that time, আমার ফ্যামিলি থেকেও একটা ড্রিম ছিল, আর আমার পার্সোনাল তো ড্রিম ছিলই যে আই উইল বি দ্য লয়ার। সো সেই থেকেই আসলে এই চিন্তাটা আমি ক্যারি করছি। পেশাগতভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়? প্রথমে একটি মাদার বারের, যেটি আমি ঢাকা কোর্টের সদস্য, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। দেন একটি সার্টেন টাইম কমপ্লিট করার পরে উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরীক্ষাটি দিতে পারবেন, এবং পর্যায়ক্রমিকভাবে উনি যদি পাশ করেন তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। আচ্ছা, যেহেতু আপনি একজন আইনজীবী, সো এখন আমাদের তরুণ সমাজের মাঝে দেখা যায় অনেক ধরনের অনৈতিক ঘটনা, তারপর অপ্রাসঙ্গিক ঘটনা কিন্তু ঘটে থাকে, যেটার হচ্ছে বা অনেক কিছু আইন হয়তো বা তরুণরা জানেন না। সো নতুন প্রজন্মের জন্য, তরুণদের জন্য আসলে আপনার পরামর্শ কী থাকবে? যারা নবীন আইনজীবী হবেন, যারা আইনজীবী হতে চাচ্ছেন, তারা মূলত এখানে যে বিষয়গুলি তাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে আইন পেশাটা ইটস এ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি ইন্ডিপেন্ডেন্ট একটা প্রফেশন। সো এই প্রফেশনে আসার, এটা ইটস নট লাইক এনি আদার প্রফেশন, যে ইটস নট লাইক নর্মাল সার্ভিস লাইফ অর এনি আদার বিজনেস এনিথিং। সো ইটস ওয়ান সাইডে এটা হচ্ছে ভেরি ইন্ডিপেন্ডেন্ট, অন দ্য আদার হ্যান্ড ইটস ভেরি চ্যালেঞ্জিং। সো প্রথম অবস্থায় ইনকাম বা টাকা পয়সা এই বিষয়গুলি খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিন্তু এই সময়টায় নিজের মোরাল স্ট্রেংথ বা এথিক্যাল ভ্যালু এই বিষয়টা ধরে রাখতে হবে। দেন স্টেপ বাই স্টেপ উনি যখন আগাবেন তখন একটি সময় গিয়ে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমরা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে দেখতে পারি যে অনেক ডেভেলপার সাইনবোর্ড লাগিয়ে কিন্তু আসলে তাদের ফ্ল্যাটগুলো বিক্রি করে থাকেন বা জমি বিক্রি করে থাকেন। সেক্ষেত্রে আসলে ক্রেতাদের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, বা ক্রেতারা আসলে কিভাবে এটা বুঝতে পারবে? ওকে, বর্তমানে ঢাকা শহরে দেখা যায় যে 80% বা 90% যারাই আবাসনটাকে নিশ্চিত করতে চাচ্ছেন, তারা ফ্ল্যাট ক্রয়ের মাধ্যমে আবাসনটাকে নিশ্চিত করতে চাচ্ছেন, এবং সেই সুযোগটাই কিছু অসাধু ডেভেলপাররা নিয়ে থাকে। তা হচ্ছে তারা শুধুমাত্র একটি সাইনবোর্ড দিয়ে টাকা কালেকশন করে থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো, যারা অতি উৎসাহী ক্রেতাগণ রয়েছেন তারা অবশ্যই সাইনবোর্ড দেখে টাকা দেওয়ার আগে রাজুকের পারমিশন আছে কিনা সেটি অবশ্যই যাচাই বাছাই করবেন। কারণ বাংলাদেশ রিয়েল এস্টেট ব্যবস্থাপনা ও উন্নয়ন আইনে যেটি সুস্পষ্টভাবে বলা রয়েছে যে যদি রাজুকের পারমিশন না থাকে সেই ক্ষেত্রে ফ্ল্যাট বিক্রি তো দূরের কথা, সাইনবোর্ড দেওয়াটাই অবৈধ। তো কাজেই এই ক্ষেত্রে কেউ যদি টাকা পয়সার লেনদেন করেন বা টাকা পয়সা দিয়ে দেন, সেই ক্ষেত্রে ওই টাকাটা উদ্ধার করতে তার কিন্তু অনেক বেশি বেগ পেতে হবে যদি পারমিশনটা না নেওয়া থাকে। তো কাজেই এই ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। আচ্ছা, এবং আরেকটি বিষয় যে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় টোকেন মানির একটা বিষয় থাকে, এটা কতটুকু আইনসম্মত? আচ্ছা, টোকেন মানির বিষয়টি আসলে আইনে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। টোকেন মানির বিষয়টি ডেভেলপাররা যেভাবে উপস্থাপন করে তা হচ্ছে, আপনি যদি এই ফ্ল্যাটটি কেনার জন্য প্রাথমিকভাবে আগ্রহী হন তাহলে কিছু টাকা দিয়ে আপনি সেটাকে কনফার্ম করেন। কিন্তু এখানে যেটি আমি এর আগেও বললাম, এখানে সংশ্লিষ্ট আইনটি হচ্ছে বাংলাদেশ রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবস্থাপনা আইন 2010। সেখানে ডেভেলপারের কী কী দায় দায়িত্ব রয়েছে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। সেখানে বলা হয়েছে যে একজন সম্ভাব্য ক্রেতা যখন চাবেন যে আমি এখানে একটি ফ্ল্যাট, এই প্রজেক্টে একটি ফ্ল্যাট ক্রয় করব, তখনই তাকে ওই ফ্ল্যাট সংক্রান্ত বা জমি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র তাকে দেখানোটা হচ্ছে ডেভেলপারের দায় দায়িত্বের মধ্যে পড়ে। তো ওই কাগজপত্র না দেখে যদি কেউ টাকা পয়সা দিয়ে দেয় এবং পরবর্তীতে যদি ওই কাগজপত্রে কোনো সমস্যা বের হয়ে আসে, সেই ক্ষেত্রে আবার ওই টাকাটা উদ্ধার করা কিন্তু তার জন্য অনেক বেশি হয়রানির একটা তৈরি হবে, অনেক বেশি হয়রানির শিকার হতে পারে। তো কাজেই, এবং একই সাথে যদি উনি ওনার ডিসিশনও চেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু উনি
আটকে যাচ্ছে পরোক্ষভাবে, কারণ কিছু টাকা ওনার টোকেন মানি দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার স্ট্রং সাজেশন থাকবে অ্যাজ এ লয়ার অথবা একজন আইনজীবী হিসাবে, যে কোনো অবস্থাতেই জায়গার কাগজপত্র যাচাই বাছাইয়ের পূর্বে যেন কোনো ধরনের কোনো লেনদেন না করেন সম্ভাব্য যারা ক্রেতা রয়েছেন। আচ্ছা, এই ক্ষেত্রে যদি উল্টোটা হয়, যারা আসলে কিনতে চান তাদের টোকেন মানি দেওয়ার পরে যদি কখনো কোনো প্রবলেম হয় বা কোনো কারণে সে পরবর্তী টাকা ডাউন পেমেন্ট টাকাটা দিতে পারলেন না, বা যদি এই সংক্রান্ত কোনো প্রবলেম সে ফেস করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি সে টোকেন মানিটা ফেরত পাবে কিনা, এইরকম কোনো আইন আছে কিনা? টোকেন মানি দেওয়ার পরবর্তীতে যেই টাকাগুলি দেওয়ার জন্য উনি প্রতিশ্রুতিবদ্ধ ফ্ল্যাট ক্রয়ের জন্য, সেই টাকাগুলি যদি উনি দিতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যিনি ডেভেলপার কোম্পানি রয়েছেন তারা যেই টাকাটি অলরেডি দেয়া হয়েছে, তারা একটি সার্টেন অ্যামাউন্ট, মানে যেহেতু এটি তার ব্যর্থতার কারণে এই অঙ্গীকারটি ব্যর্থ হচ্ছে, তো কাজেই এখানে একটি কম্পেনসেশন আছে যেটি ডেভেলপার কোম্পানি কেটে রাখবে, কেটে বাদবাকি টাকাটা ওনাকে দিয়ে দিবেন। আচ্ছা, এটার কি কোনো পার্সেন্টেজ নির্ধারণ করা আছে? এটির একটি পার্সেন্টেজ নির্ধারণ করা আছে। কত? দ্যাটস 5%। ফ্ল্যাট কেনার পরে ডেভেলপার বরাদ্দটি কি বাতিল করতে পারবেন কিনা? আচ্ছা, এটি খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন। ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাটের দামটি কোনো কারণে বেড়ে গিয়েছে, বা যে কোনো কারণে অবৈধ মুনাফা অর্জনের জন্য যে ডেভেলপার কোম্পানি উনি বরাদ্দটি বাতিল করতে চান। এই ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, যিনি ক্রেতা, শুধুমাত্র যদি উনি অর্থ পরিশোধে ব্যর্থ না হন, তাহলে কোনো অবস্থাতেই এই বরাদ্দ বাতিলের কোনো অধিকার বা এখতিয়ার ডেভেলপার কোম্পানির নেই। শুধুমাত্র একটি ক্ষেত্রে আছে, যদি উনি তার কিস্তি পরিশোধে ব্যর্থ হন, এবং সেই কিস্তিটিও হচ্ছে একটি কিস্তি না, যদি পরপর 3টি কিস্তি দিতে উনি ব্যর্থ হন, এবং 3টি কিস্তি দিতে ব্যর্থ হওয়ার পরেও ওটি বাদ দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে 1 মাসের একটি নোটিশ তাকে দিতে হবে ওই ক্রেতাকে, চুক্তিকৃত ক্রেতাকে। দেওয়ার পরেও যদি ওই সময়ের মধ্যে উনি কোনো কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রেই কেবলমাত্র এই বরাদ্দটি বাতিল করা যাবে, অন্যথায় এটি করা যাবে না। ইদানিং আমরা যে একটি বিষয় লক্ষ্য করছি, বিয়ে রিলেটেড বিষয়ে, বিয়ে হওয়ার পর ডিভোর্স দেওয়ার একটা চক্র চলছে, এবং দেনমোহরের টাকা নিয়েও বেশ একটা প্রবলেমেটিক সিচুয়েশন আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে। সো এই ব্যাপারে আসলে আপনার মতামত কি, এবং এই চক্র থেকে বাঁচার উপায় কি? এক্ষেত্রে দুটি বিষয় এই প্রশ্নের আলোকে, এই প্রশ্নের ভিতরে দুটি প্রশ্ন যেটি আমার কাছে মনে হচ্ছে, সেটি একটি হচ্ছে যে পারিবারিক যে কলহ বা যেগুলি ট্রেডিশনালি আমরা যেগুলি ফেস করি, আমরা সকলেই কম বেশি ফেস করি, এগুলির কারণে যেই দাম্পত্য কলহ বা বিভিন্ন কারণে একটি ডিভোর্সের দিকে যায় বা সম্পর্কে টানাপোড়েনের দিকে যায়, সেই ক্ষেত্রে এটি তো মানে অ্যাজ এ জেন্টলম্যান কারোই অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই শুধুমাত্র এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যে কিছু অভিযোগ এনে এই মামলাগুলি করে থাকেন। সেই ক্ষেত্রে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি করা যায়, whether they will continue or they will separate themselves from, তো এই বিষয়টি পারিবারিকভাবেই এটি নিষ্পত্তি করা যায়। আর আরেকটি বিষয় যেটি আপনি বললেন, সেটি হচ্ছে পরিকল্পিতভাবে যদি কেউ বিয়ের নামে প্রতারণা করে বা যদি ভুল তথ্য দিয়ে বিয়ে করে, বা তো সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে ফৌজদারি অপরাধ, এবং সেই ফৌজদারি অপরাধের জন্য তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আনা যাবে, এবং তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সেটি প্রমাণিত হয়, তাহলে সে অবশ্যই শাস্তি পাবেন বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক। আচ্ছা, আমাদের তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পার করলাম, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেখান থেকে এখন আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সংস্কারের কথা বলছি। সেক্ষেত্রে আপনি নতুন বাংলাদেশ কেমন দেখতে চাইবেন? জুলাইয়ের পরে আমরা নতুন বাংলাদেশকে যারাই যেভাবে দেখছি, এটি আমার মনে হয় সকলের কাছেই ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটি শুধুমাত্র পলিটিক্যাল একটা বিষয় না, এটি হচ্ছে মানুষের অ্যাওয়ারনেসের একটি বিষয়, যে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কখনোই কিছু কিছু জায়গায় আমরা কম্প্রোমাইজ করতে চাই না। এটি যেই পার্টি ক্ষমতায় আসুক না কেন, আমরা দেখতে চাই এই জায়গাগুলি খুব সাউন্ড অবস্থায় আছে। তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ব্যাংকিং সেক্টর বা ইকোনমি সেক্টর, ইট হ্যাজ টু বি ভেরি ভেরি সাউন্ড। আর নাম্বার 2 হচ্ছে যে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের যে মূল্য, সেই জিনিসগুলো অবশ্যই তাদের নাগালের মধ্যে থাকতে হবে। সেগুলো যদি নাগালের মধ্যে না থাকে, তাহলে তারা এই কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতা থেকে গেল, এগুলো কিন্তু তারা এটা কেয়ার করবে না। তারা আবারও যদি এই সরকার বা যে কোনো সরকারই যদি এই জিনিসগুলি
হ্যান্ডেল করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এবং একইভাবে দেখতে হবে যারাই পেশাগতভাবে বিভিন্ন পর্যায়ে রয়েছেন, বিশেষ করে সরকারি যে বিভিন্ন আমলা বা কর্তা ব্যক্তিরা রয়েছেন বা চাকরিতে রয়েছেন, বিশেষ করে সরকার যাদেরকে দিয়ে গভর্নমেন্টে থাকেন, পুলিশ বাহিনী বলেন বা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি, ধরলেই দেখা যাচ্ছে কেউ 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, হয়তো তার সারা জীবনের বেতন 2 কোটি টাকা, 1 কোটি টাকা না, কিন্তু সে 1000 কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে বা নামে বেনামে বিভিন্ন ধরনের সম্ভব। তো এই দুর্নীতিটাকে কীভাবে গোড়া থেকেই প্রতিরোধ করা যায় সেটির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এটির ব্যবস্থা গ্রহণ করার জন্য যেটি সবচাইতে কার্যকর আমার দৃষ্টির, তা হচ্ছে বর্তমান সরকার অলরেডি একটা স্টেপ নিয়েছে যে প্রত্যেকটি সরকারি কর্মচারী বা কর্মকর্তাগণ কতটুকু সম্পদ নিয়ে কাজে যোগ দিয়েছিল সেটি একটি হিসাব দিতে হবে। এই বিষয়টি 100% এনশিওর করতে হবে যে এভরি 3 months or 6 months বা কোয়ার্টারলি, মানে শর্ট পিরিয়ড অফ টাইম এই জিনিসটা যেন রিভাইজ হয়। কারণ তার একটা সার্টেন বেতনে কোনোভাবেই তার সম্পদের প্রবৃদ্ধি ওরকমভাবে বাড়ার কোনো সুযোগ নেই, যেহেতু সে বিজনেস করে না, সে শুধুমাত্র সরকারি চাকরিই করছে। আর অন্যান্যভাবে যদি তার পারিবারিক ব্যবসা থাকে সেটিও তার ট্যাক্স ফাইলে থাকবে। তো এই বিষয়টাকে যদি খুব স্ট্রংলি মনিটর করা যায়, তাহলেই ওই দুর্নীতির ছক থেকে তারা বের হয়ে আসবে। এবং সেই ক্ষেত্রে কখনোই তারা অন্যের বা কোনো সরকারেরই লেজুর ভিত্তিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে না, বরঞ্চ তাদের পেশাগত যেই প্রফেশনাল এথিক্স অ্যান্ড ভ্যালুস ওই জিনিসটাকে মাথায় রেখেই উনি ওনার কাজটা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।